তারপর আছে ডিস্ট্রিবিউট প্রোনাউন, এটাও আমাদের কাকে বলে সেই এতগুলো আমাদের জানা দরকার নাই, শুধু আমরা দেখব যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, এভরি ওয়ান অফ, নান অফ, এইগুলো যদি থাকে তাহলে আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউন আমরা বলে নেব। কাকে বলে? যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝায়, তাহলে তাকে ডিস্ট্রিবিউট প্রোনাউন বলে। কাকে বলে আপনারা শিখে নিতে পারেন। কিন্তু পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, এভরি ওয়ান অফ, নান অফ, এগুলো যদি থাকে তাহলে চোখ বুঝে আমরা বলবো যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট প্রোনাউন। কোথায় বসে সেটা আমাদের দেখার বিষয় নয়। তারপর দেখুন আমাদের আছে এখানে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, যে আমরা যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখে যে যদি নির্দিষ্ট করে বোঝাই তাহলে কোনগুলো? এই যে বক্সে আছে দিস, দিস, দ্যাট, দোস, দ্য সেম, সাচ, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এতগুলো পড়লেই চলবে। অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন আছে, যে পূর্বে ব্যবহৃত কোনো নাউনের পরবর্তীতে প্রোনাউন ব্যবহৃত হলে পূর্বে ব্যবহৃত নাউনটিকে প্রোনাউন এর অ্যান্টিসিডেন্টে বলা হয়। যেমন অ্যান্টিসিডেন্ট এর নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে প্রোনাউন এবং নাম্বার এবং পার্সন ব্যবহার করা হয়। আচ্ছা, কি বলতেছে আমরা নিচে একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো। যেমন পিপল অফটেন লাইক পার্টিস বিকজ দে গেট টু সি ওল্ড ফ্রেন্ডস, দ্য ওয়েদার ইজ গ্রেট টুডে, লেটস মেক দ্য মোস্ট অফ ইট বাই গোয়িং টু দ্য বিচ। এখানে খেয়াল করে দেখেন যে এই বইয়ের মধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন যে পিপলটা একটু কালো করে দেওয়া আছে, বোল্ড করে দেওয়া আছে, আর দ্যাটা বোল্ড করে দেওয়া আছে। তো কি বোঝাতে চাচ্ছে এখানে এটাই অ্যান্টিসিডেন্ট মানে কি, মানে এটাই বোঝাতে চাচ্ছে। এখানে খেয়াল করে দেখেন যে প্রথম অংশটা পিপল দেওয়া আছে সাবজেক্ট হিসেবে, পরবর্তীতে আমরা তাদের প্রোনাউন ব্যবহার করছি দে। তাহলে খেয়াল করুন কেন দে ব্যবহার করছি, কারণ এখানে সাবজেক্ট পিপল সেটা অনেক মানুষ বোঝাচ্ছে, তাই পরবর্তীতে আমরা কি দিছি? দে দিয়ে আমরা ওই পিপলটাকে আমরা বোঝাচ্ছি, এটা বোঝাতেছে। অথবা এখানে দেখেন দ্য ওয়েদার দেয়া আছে, আর এখানে দেখেন ইট দেয়া আছে। এখানে ইট দ্বারা কিন্তু দ্য ওয়েদারকে বোঝাচ্ছে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আপনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেন বা কোনো বস্তুর নাম উল্লেখ করেন, পরবর্তীতে ওই সেন্টেন্সে আবার কোথাও যদি আপনি ওই নামটাকে বোঝাতে চাচ্ছেন বা ওই ব্যক্তিকে বোঝাতে চাচ্ছেন, কিন্তু তার নামটা ব্যবহার করবেন না, মানে নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি সি ব্যবহার করবেন, ওইটা বলতেছে। মানে প্রথমে যে সাবজেক্ট যেটা দেবেন, পরবর্তীতে যদি এটাকে উল্লেখ করে তাহলে আমরা বলতেছি যে আমরা ওই সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা মানে সেন্টেন্স দেবো। মনে করেন যে প্রথমে আমরা লিখলাম যে কামালি যে বই, হু দিলাম, তারপর আমরা হি দেবো। এখানে তো আবার দে দিলে তো হবে না, কারণ এখানে হি দ্বারা কারো বোঝাচ্ছে? কামালকে বোঝাচ্ছে। তাই আমরা কামাল যেহেতু একজন ছেলে তাই হি দিলাম, দে দেবো না, কারণ অনেকগুলো বোঝাচ্ছে না, সেটাই এখানে বোঝাচ্ছে। এভাবে আমরা এটা করব, মানে সেন্টেন্সগুলো আমরা মেকিং করব, তাহলে দেখা যাবে যে সেন্টেন্সগুলো মেকিং হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি এদিকে খেয়াল করে দেখি যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এখানে এগ্রিমেন্ট দেওয়া আছে যে অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে এর পরিবর্তে প্রোনাউনটি সিঙ্গুলার হবে। অর্থাৎ সোজা কথা, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, পরবর্তীতে যদি আমরা আবার সাবজেক্ট দিতে চাই তাহলে ওই সাবজেক্টকে ফলো করে আমরা দিব। একটা হলে মানে ছেলে হলে হিন দেবো, মেয়ে হলে সি, অনেকগুলো দে দেবো, বস্তু হলে ইট দেবো। আর সাবজেক্ট যদি একটা বোঝায় তাহলে যদি আমরা এই বার্ব দিতে চাই তাহলে বার্বটা আমরা কী দেবো? ইজ দিব, নাহলে কী দেবো? মানে একটা হলে ইজ দেবো, অনেকগুলো হলে আর দেবো, সেটাই বলতেছে। 2 নম্বর বলতেছে, রুল 2-এ বলতেছে যে আমরা যদি কোনো একটা সেন্টেন্সে যদি রুল 2 আমরা খেয়াল করে দেখি যে এন দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউন একই ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝালে এর পরিবর্তে প্রোনাউনটি সিঙ্গুলার হয়, কিন্তু এন দ্বারা যুক্ত যদি দুটি সিঙ্গুলার নাউন একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে দুজন ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাহলে আমরা প্রোনাউন প্লুরাল দেব। মানে বোঝাতেছে যে এন দ্বারা যদি দুইটা সাবজেক্ট থাকে, এনের আগে যদি এন দ্বারা যদি আমরা দুইটা সাবজেক্ট মানে ব্যবহার করা হয়, মানে দুইটা শব্দ ব্যবহার করা হয়, তাহলে আমরা কি করব? অর্থাৎ এন দ্বারা যদি এন্ডের আগে একটা সাবজেক্ট থাকে, এন্ডের পরে যদি একটা সাবজেক্ট থাকে এবং একই ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা পরবর্তীতে বার্বটা দেবো সিঙ্গুলার। আর যদি দুইটা ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা দেবো প্লুরাল দেবো। যেমন এখানে খেয়াল করে দেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ ডুইং হিজ জব, এটা। অথবা দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর ডুইং দেয়ার জব। এখন প্রশ্ন হইতে পারে যে দুইটার মধ্যে তো আমি পার্থক্য দেখতে পাচ্ছি না, কেন? তো এন্ডের আগে প্রিন্সিপাল দেওয়া আছে আর সেক্রেটারি দেওয়া আছে। ওইটার ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে এন্ডের আগে প্রিন্সিপাল দেওয়া আছে, সেক্রেটারি দেওয়া আছে, কিন্তু প্রথমটার মধ্যে ইজ দিছে বা পরটার মধ্যে দিছে আর দিছে, মানে কি? অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন প্রথম সেন্টেন্সে যে ব্যক্তি প্রিন্সিপাল ওই ব্যক্তি কিন্তু সেক্রেটারি, আর ওই ক্ষেত্রে যে ব্যক্তি প্রিন্সিপাল ওই ব্যক্তি সেক্রেটারি না, সেক্রেটারি আরেকজন। তাহলে আমরা বুঝবো কীভাবে? এখানে কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। আপনি খেয়াল করে দেখেন প্রথম সেন্টেন্সে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দেখেন প্রিন্সিপাল আগে দা আছে, সেক্রেটারি আগে দা নাই। তাহলে বুঝা কেন দেই নাই? কারণ ওই এক ব্যক্তির দিকে একটা দা দিছে। আর এখানে খেয়াল করেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দুই ব্যক্তি তাই দুইটা দা দিছে। তাহলে এক ব্যক্তি একটা দা আর দুই ব্যক্তি দুইটা দা।
তাহলে তো প্রথমটা বোঝা যাচ্ছে যে একটা দা যেহেতু দিছে তার মানে একজন ব্যক্তি, মানে যে ব্যক্তি প্রিন্সিপাল এই ব্যক্তি সেক্রেটারি, তাই বারবার আমরা ইজ দিছি। আর এখানে প্রিন্সিপাল আরেকজন আর সেক্রেটারি আরেকজন, তাই দুজনকে আমরা সম্মান অর্থে আমরা দা ব্যবহার করছি, দুজন আলাদা ব্যক্তি, তাই তাদের জন্য আমরা আর দিছি। পরে নোট বলছে যে দুটি সিঙ্গুলার নাউন দুজন ব্যক্তি, প্রাণী বা বস্তু নির্দেশ করলে দুটি প্রোনাউনের পূর্বে আর্টিকেল এ অ্যান্ড দা ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর বলছি ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি প্লাস নাউন বাক্যের সাবজেক্ট হলে এদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হবে। আচ্ছা, এখানে বলতেছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন সবগুলো ক্ষেত্রে, কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন অফের আগে একটা শব্দ থাকে, অফের পরে একটা শব্দ থাকে, তাহলে অফের আগে যে শব্দটা থাকবে এটাকে আপনারা সাবজেক্ট ভাববেন বা এটার উপর ভিত্তি করে আপনারা ভার্ব ব্যবহার করবেন। মানে আমরা বলতে চাইতেছি যে আমরা কোনো একটা সেন্টেন্সে যদি অফ দেখি এবং অফের আগে একটা এবং অফের পরে আরেকটা শব্দ যদি দেখি, তাহলে আমরা অফের আগেরটাকে আমরা সাবজেক্ট দেখব। খেয়াল করে দেখেন এখানে 3 নম্বর রুলে বলতেছে যে উদাহরণ দেওয়া আছে, ইচ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব। খেয়াল করে দেখেন অফের আগে ইচ আছে আর অফের পরে দ্য ওয়ার্কার্স আছে। এখানে সাবজেক্ট হিসেবে আমরা ইচটাকে ধরব। কেন? কারণ অফের আগে যেটা আছে এটা আমরা সাবজেক্ট, অফের পরে কিন্তু দ্য ওয়ার্কার্স আছে, তাহলে আমরা যদি ওয়ার্কার্স এস দেওয়া আছে তাহলে প্লুরাল অনেকগুলো বোঝাইতেছে, তাহলে আমরা ভার্বটা আমরা কিন্তু হ্যাজ না দিয়ে হ্যাভ দেবার কথা ছিল, কিন্তু আমরা হ্যাজ দিচ্ছি কেন? কারণ অফের আগে যেটা আছে এটা ইচ দ্বারা প্রত্যেক বোঝায়, মানে একটা বোঝায়, তাই আমরা সাবজেক্ট হ্যাজ দিছি বা ইজ দিব। এটা বলছি এভরি ম্যান লাভস হিজ কান্ট্রি। ওকে, তাহলে আমরা বোঝাতে চাইছি যে অফ দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স থাকে, মানে অফ থাকে, অফের আগে একটা শব্দ অফের পরে থাকে, তাহলে অফের আগেরটা দেবো। অফের আগেরটা যদি আমরা যদি দেখি একটা বোঝাই তাহলে ইজ দেবো, আর যদি অনেকগুলো বোঝাই আর দেবো। অফের পরেরটাকে দেখবো না, এখানে দ্য ওয়ার্কার্সটাকে আমরা দেখবো না, ইজটাকে দেখবো। একইভাবে এটাই সেম 4 নাম্বারটাও সেভারাল অফ, বোথ অফ, ফিউ অফ, এগুলো দেখলে আমরা অফের আগেরটা দেখবো, পরেরটা নয়। তাহলে দেখেন অফের আগে কিন্তু বোথ আছে, বোথ কিন্তু উভয় বোঝায়, তাহলে সেভারাল মানে অনেকটা বোঝায়, এখানে আমরা এটা দেখব। 5 নম্বর বলছে জিরান, মানে বার প্লাস আইএনজি অথবা ইনফিনিটি 2 প্লাস বার থাকলে সাবজেক্ট আমরা সিঙ্গুলার দেব, মানে বারটা আমরা সিঙ্গুলার দেব। সোজা কথা, যদি বার প্লাস আইএনজি যেমন ওয়াকিং বা সুইমিং বা রাইটিং দিলাম, তাহলে আমরা কি বলবো, যে আমরা বলতেছি যে কি করব, বারটা দেব সিঙ্গুলার। যেমন দেখেন উদাহরণ দেওয়া আছে, সুইমিং ইজ দ্য বেস্ট। সুইম কিন্তু সাঁতার কাটার একটা বার্ব, সাথে আইএনজি দিছি, তাই এটা সিঙ্গুলার একটা বোঝায়। একইভাবে দেখেন টু রাইট ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি বার্বের সাথে আইএনজি লাগায় সাবজেক্ট বানাই তাহলে এটা একটা বোঝাবে, অথবা বার্বের সাথে টু লাগায় যদি সাবজেক্ট বানাই সেটাও একটাই বোঝাবে, অনেকগুলো বোঝাবে না, তাই এক্ষেত্রে আমরা ইজ দেব। 6 নম্বর বলছে যে কোম্পানির নাম, বইয়ের নাম, ফিল্মের নাম যদি মানে দেখতে প্লুরাল হইলেও কিন্তু আমরা কিন্তু কী দেবো, সিঙ্গুলার দেবো, কারণ কোম্পানির নাম তো শেষে এস থাকতে পারে, সেটার উপরে ভিত্তি করে দেওয়া হবে না। খেয়াল করে দেখেন রোমিও অ্যান্ড জুলিয়েট হ্যাজ দেওয়া আছে অ্যাচিভড ইটস নেম। এখানে খেয়াল করেন রোমিও অ্যান্ড জুলিয়েট আছে একটা বইয়ের নাম, তাই এখানে হ্যাজ দিছি। অনেকে মানুষ বলতে পারে যে রোমিও অ্যান্ড জুলিয়েট তো দুজন ব্যক্তির নাম ম্যান দ্বারা যুক্ত হয়েছে, তাহলে আমরা তো হ্যাভ দেবার কথা ছিল, কারণ দুইটা তো আলাদা ব্যক্তি। আসলে না, এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট একটা বইকে বোঝাচ্ছে। এখন প্রশ্ন করে কীভাবে বুঝলাম যে এখানে বইরে বোঝাচ্ছে? এই যে আপনি পুরাটা পড়েন, রোমিও অ্যান্ড জুলিয়েট হ্যাজ অ্যাচিভড ইটস নেম অ্যাজ এ রোমান্টিক প্লে। প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক, ড্রামা নাই, কিন্তু ড্রামা শব্দ অর্থ নাটক, ঠিক আছে, কিন্তু আমরা যে উপন্যাস বা কবিতা, উপন্যাস হচ্ছে নোবেল, কবিতাকে বলা হয় পোয়েম, আর যে নাটকটারে আমরা সাহিত্য ভাষায় প্লে বলা হয় ইংরেজি সাহিত্যে, তাহলে এটা বইয়ের নাম। নোট, কোম্পানি, বই এবং ফিল্মের নাম দেখতে প্লুরাল হলে কিন্তু আমরা সিঙ্গুলার দেবো। বলছি কালেক্টিভ নাউন দ্বারা সিঙ্গুলার ইউনিট বুঝালে এর পরিবর্তে দেয় প্রোনাউনটি বা বার্বটা, যেটা আমরা বলি যে সিঙ্গুলার দেবো। আমরা এখানে বলতেছি কোনটা, যে যদি কালেক্টিভ নাউনটা যেটা সমষ্টিবাচক শব্দ যেগুলো আছে সেগুলো যদি দ্বারা মানে একটা সিঙ্গেল ইউনিট বোঝায় তাহলে আমরা দেবো। কেমন? এখানে খেয়াল করে দেন, দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন এস ডিসিশন। আরেকটা দেখেন এদিকে আছে দ্য জুরি আর ডিভাইডেড। এখানে দ্য জুরি এটা একটা কালেক্টিভ নাউন, কিন্তু এটা দ্বারা বুঝেছে যে তারা একটা ডিসিশন নিচ্ছে, মানে সবাই মিলে এক কাজ করতেছে, তাই সেটা হচ্ছে মানে সিঙ্গুলার। আর এখানে দেখছে দ্য জুরি আর ডিভাইডেড, মানে ভাগ হয়ে গেছে তাদের ডিসিশনে, মানে তারা আলাদা আলাদা মতামত দিতেছে। মতামত যেহেতু আলাদা আলাদা দিতেছে, তাই তাদের বার্বটাও কী হবে, প্লুরাল হবে, এটা বলতেছে। নোট, কালেক্টিভ নাউনের পরে বার্ব এর সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়। কালেক্টিভ নাউন যদি মানে যদি একই মধ্যে তাহলে সিঙ্গুলার, আর আলাদা দিলে আমরা প্লুরাল, এটা আমরা বলছি। 8 নম্বর বলতেছে ওয়ানের পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, মানে আমরা যেমন জানি যে যেমন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ। একইভাবে ওয়ান হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে অবজেক্ট, আর তাহলে তার পসেসিভ কী হবে, ওয়ান্স, উপরে অ্যাপোস্ট্রফি কমা, মানে কমা দিয়ে একটা এস। রুল 9 বলতেছে ওয়ান অফ থাকলে
এর পসেসিভ ফর্ম হিসেবে হিজ বা আর ব্যবহার করে। আচ্ছা, খেয়াল করে দেন, এই কথা আমরা আগে বলে ফেলছি যে কোনো একটা সেন্টেন্সে যদি অফ থাকে, অফের আগে একটা শব্দ পরে একটা শব্দ যদি থাকে, তাহলে আমরা কিন্তু অফের আগে যে শব্দটা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ টেকেন হিজ হার ব্যাগ। খেয়াল করে দেখেন, এখানে অফের পরে স্টুডেন্টস দেওয়া আছে, অনেকগুলো স্টুডেন্ট দেওয়া আছে, আমরা এটা দেখব না, অফের আগেটা যেটা আছে এটা দেখবো আমরা। আর যেহেতু ওয়ান একজন বোঝাই, তা বারবার আমরা হ্যাজ দিচ্ছি, হ্যাভ দেই নাই। আর ওয়ান দ্বারা তো ছেলে মেয়ে কারে বোঝায় আমরা তো জানি না, কারণ ওয়ান একজনকে বোঝায়, সে কি ছেলে নাকি মেয়ে সেটা জানি না, তাই আমরা হিজ বা হার দুইটাই দিয়ে দিব। 10 বলতেছে নো ওয়ান, এনি ওয়ান, ইচ ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, এদের পরে পসেসিভ ফর্ম যদি আমরা হিজ বা হার দেবো, কারণ আমরা তো জানি না সেটা কি ছেলে না মেয়ে। 11 বলতেছে সেকেন্ড থার্ড ফার্স্ট মানে সেকেন্ড থার্ড অ্যান্ড ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড এবং ফার্স্ট পার্সন একই মানে সাথে যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে। আচ্ছা, এটা আমি বলতেছি, এটা কি, এটা বলতেছে যে কোনো একটা সেন্টেন্সে যদি আপনি দেখেন যে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সব আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব যে আমরা কি করতে পারি। কোনো একটা সেন্টেন্সে যদি 3টা পার্সনই থাকে তাহলে আমরা কি করব। মনে করেন যে কোনো একটা সেন্টেন্সে আমরা যে সাবজেক্ট 3টাই দিলাম, ফার্স্ট পার্সন থেকে আইনা দিলাম, সেকেন্ড পার্সন আইনা দিলাম, থার্ড পার্সন আইনা, 3টা মিলাই দিলাম, তাহলে কারে আগে দেবো, কোন পার্সনটার আগে দেবো, ফার্স্ট পার্সনটার আগে দেবো, সেকেন্ডারে দেবো নাকি থার্ডে দেবো। যেমন আমরা যদি খেয়াল করে দেখেন, এখানে দেখেন এক্সাম্পল ইউ, হি অ্যান্ড আই, এখানে দেখেন 3টা সাবজেক্ট দেওয়া আছে, ইউ, হি অ্যান্ড আই। ইউ তো জানি সেকেন্ড পার্সন, হি জানি থার্ড পার্সন, আর আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এখানে তো 3টা দেওয়া আছে, 3 পার্সন থেকে 3টা আইনা দিয়ে দিছি, ফার্স্ট সেকেন্ড পার্সন দিছি, থার্ড পার্সন দিছি, তারপর প্রথম পার্সন দিছি। এখন প্রশ্ন হইল এখানে যেহেতু 3টা পার্সন দেওয়া আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, 3টা নিয়েছে, তা কারে আগে দেব, মানে সম্মান অর্থে কাকে আমরা আগে রাখবো, যে ফার্স্ট পার্সনকে আগে দেবো, তারপর কি সেকেন্ড দেবো, তাকে থার্ড দেবো, কাকে আগে দেবো, এটা বলতেছে, মানে কোন পার্সনটারে আমরা আগে লিখবো সিরিয়ালি। মনে রাখতে হবে এখানে যে স্বাভাবিক কাজকর্ম হলে আমরা 2, 3, 1 বলবো, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। মানে নর্মাল কিছু হলে ফার্স্ট পার্সনটারে আমরা সবার শেষে নিয়ে দেব, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, ওইটাকে বলছে 2, 3, 1, মানে প্রথম সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফার্স্ট। কিন্তু কোনো প্রকার অপরাধ হলে বা দোষ হইলে তাহলে 1, 2, 3, মানে প্রথম ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। অর্থাৎ দোষ হলে বা অপরাধ করলে আগে নিজে, আর ভালো হলে আমরা নিজেকে শেষে বলবো, এটা এখানে বলতেছে। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্সে যদি 3টা সাবজেক্ট আইনা ঢোকাই দিই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আইনা ঢোকাই দিই, এবং সেখানে যদি আমরা যদি দেখি যে সেটা কোনো অপরাধমূলক কথা বলা হইতেছে বা কোনো ধরনের মানে দোষের কথা, শাস্তির কথা বলা হইতেছে, এই ক্ষেত্রে আমরা কি করব, নিজেকে প্রথমে নেব, মানে 1, 2, 3, প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর বাকি দুনিয়া আছে সব ভালো ক্ষেত্রে, নর্মাল কথাবার্তার ক্ষেত্রে আমরা 2, 3, 1 দিব, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তাহলে সাবজেক্ট দিলাম, বুঝলাম। তাহলে বার্বটা কি দিব, মনে রাখতে দিব বার্ব সবসময় আমরা প্লুরাল দিব। খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে ইউ অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার প্রেজেন্টেশন। এখন এখানে কিন্তু সাবজেক্ট 2টা দেওয়া আছে, 2 পার্সন আনা হয়েছে, হোক 2 পার্সন। আমরা যেহেতু নর্মাল কথাবার্তা বলতেছি, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা জানি 2, 3, 1, তাহলে আমরা 2, 3 যেহেতু নাই, তারপর আমরা 1 দিয়ে দিচ্ছি, মানে সিরিয়াল সবসময় নর্মাল হলে 2, 3, 1, আর অপরাধ বা দোষ হলে 1, 2, 3। এর মধ্যে যদি একটা যদি না থাকে তাহলে হ্যাঁ আউট, সিরিয়াল মেনটেন করে ঠিকই চলবে। তারপর 12 নম্বর বলতেছে যে থার্ড এবং সেকেন্ড পার্সন একই সাথে বাক্যের সাবজেক্ট হলে এদের পসেসিভ ফর্ম হিসেবে ইউর ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, এটা আমরা নবম দশম শ্রেণীতে ন্যারেশনের ক্ষেত্রে আমরা করেছি। কি করেছি, কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যে আমি না থাকি তাহলে আমরা পসেসিভ দেব ইউর, আর আমি যদি থাকি তাহলে দেব আওয়ার। ফর এক্সাম্পল ধরেন আমরা বললাম যে চলো আমরা ঘুরতে যাই, এই কথা দ্বারা কি বোঝা যায়, আমি আছি কি না, আছি আমি, চলো আমরা ঘুরতে যাই, মানে কি আমি সহ ঘুরতে যেতেছি। আর যদি বলি তোমরা ঘুরতে যাও, তাহলে বোঝা যায় এখানে আমি নাই, তোমরা শুধু ঘুরতে যাও। তাহলে আমরা চলো আমরা ঘুরতে যাই, তাহলে বোঝা গেল এখানে কি ব্যবহার করবো, আওয়ার, আমরা চলো ঘুরতে যাই। আর যদি বলি তোমরা ঘুরতে যাও, তাহলে আমরা বলবো কি ইউর, তোমরা ঘুরতে যাও। তাহলে এখানে খেয়াল করে দেখেন হি অ্যান্ড, এই যে 12 নম্বর উদাহরণটা, হি অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডি। এখানে ইউর কেন দিচ্ছে খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্ট আছে হি এবং ইউ, মানে এখানে আমি নাই,
তাই যেহেতু আমি নাই তাহলে এখানে আওয়ার দিব না, সেখানে ইউর দিব, মানে তোমরা। আর যদি আমি থাকতাম, আই থাকতাম বা উই থাকতাম, তাহলে আমরা দিতাম কি আওয়ার। মনে রাখতে হবে উইয়ের মধ্যে কিন্তু আমরা আসি। উই মানে কি আমরা, এর মানে বোঝা যায় এর মধ্যে আমি আসি। তাহলে আই থাকলে আমরা আওয়ার দিব, আর উই থাকলেও আমরা কি দেব, আওয়ারই দেব। সহজ কথায় কোনো একটা সেন্টেন্সে যদি আমরা পসেসিভ দিতে চাই, তাহলে পসেসিভ কোনটা, ওই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার এগুলো দিতে চাই, সে সাবজেক্ট যদি 2-3টা থাকে, তাহলে আমরা খেয়াল করে দেবো যদি এখানে যদি আমি থাকি তাহলে আমরা পসেসিভ মানে দুইটা বা 3টা সাবজেক্ট কিন্তু আমি আসি, তাহলে আমরা দেবো কি মানে পসেসিভ দেবো আওয়ার। আর উই থাকলেও কিন্তু উইর মধ্যে আমরা আসি, তাই আওয়ার দেবো। অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে আমরা আওয়ার দেব, আর যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে আমরা ইউর দেব। এটাই বলতেছে কোনো একটা সেন্টেন্সে যদি মানে ফার্স্ট পারসন আই অথবা উই থাকে, তাহলে আমরা পসেসিভ হিসেবে আমরা দেব আওয়ার। আর যদি ফার্স্ট পারসন না থাকে, যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকে, তাহলে পসেসিভ হিসেবে আমরা সবসময় দেবো ইউর দেব। এটা এখানে বলা হইতেছে। তো এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন বোর্ডে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে, এগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা আসছে, সেগুলো আমরা প্র্যাকটিস করলে দেখা যাবে আমরা পারবো। তো এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সব গুচ্ছতে, MBBS সবগুলোতে দেওয়া আছে। তো একইভাবে বিভিন্ন জব এক্সামেও বিভিন্ন আসে, এগুলো এখানে দেওয়া আছে। এখানে জব এক্সাম পরীক্ষা দেখা যায় যে বিশেষ বা জব এক্সাম পরীক্ষা তো আসে, এগুলো দেওয়া আছে। তো এগুলো প্র্যাকটিস করলে বা দেখলে লাভ কি, পুরাতনগুলি রিপিট আসে। তাই আমরা বিগত সালে প্রশ্নগুলি দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবেন যে রাজশাহীতে মারা দিছে, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে মারা দিছে, অথবা গুচ্ছের একটা প্রশ্ন গিয়ে দেখবেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে মারা দিছে, অথবা চাকরি যে আসে, যেটা জব এক্সামে একটা প্রশ্ন আসছে, সেটা গিয়ে দেখবেন যে অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহীতে বা ন্যাশনালে বা গুচ্ছেতে মারা দিব। তাই যেগুলো বিগত সালে আসছে সবগুলো আমাদেরকে ঠাড়া মুখস্থ করতে হবে, কারণ এগুলো কোথাও না কোথাও দেখবেন যে ঘুরে গেড়ে এগুলোই আসতেছে, এই সেন্টেন্সগুলো রিপিট হবে। তো এগুলো আমাদেরকে পড়তে হবে। তো এখানে শেষে একটা সেলফ টেস্ট দেওয়া আছে, এগুলো পড়লে আপনি একটা যদি সেলফ টেস্ট দেন তাহলে যাচাই করতে পারবেন যে কতটুকু আপনারা পারেন। তো এগুলো হচ্ছে আপনার যে জয়কুলি ইংলিশ বিচিত্রা থেকে আমরা আলোচনা করতেছি। তো এই বইটা যদি আপনারা কিনেন তাহলে দেখা যাবে যে ভালো একটা ফলাফল, মানে প্র্যাকটিস করলে যে ভালো একটা অ্যাডমিশন টেস্টের জন্য ভালো একটা জায়গায় ভর্তি হতে পারবেন। তো পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আমরা অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।